সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আজ আমাদের এই অনুষ্ঠানে, এই শোতে দুজন সাংবাদিক, দুজনই ডাক সাইটে, দুজনই টেলিভিশনের পর্দায় সরব, ইউটিউবেও সরব। একজন আশরাফ কায়সার, আপনারা তাকে চেনেন সবাই, মনির হায়দার, তাকেও চেনেন আপনারা দুজনে। দুই সাংবাদিককে আমরা হাজির করেছি আজকে নির্মোহ আলোচনার জন্য। রাজনৈতিক দলের নেতারা রাজনৈতিক তাদের নিজস্ব চিন্তা চেতনা প্রভাব খাটানোর চেষ্টা করেন এবং সাংবাদিকরা থাকেন নিরপেক্ষ, নির্মোহভাবে তারা ঘটনার বিশ্লেষণ করেন। আজকে আমরা সেটাই চাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় সেটা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আশরাফ কায়সার, আপনাকে দিয়ে শুরু করি। এইটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি? মনির হায়দার, আপনার কাছে আসবো। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা 16 বছরের স্বৈরাচারী শাসন বা ফ্যাসিবাদী শাসনে যে রাজনীতি দেখতে পাইনি বা মত প্রকাশের অধিকার পাইনি কিংবা শাসনতন্ত্রে জনগণের যে অংশগ্রহণ ছিল না, সেটিকে ফিরিয়ে আনার জন্য আমরা এখন কোন পথে আগাবো, সেটিকে আমরা বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আপনি দেখুন যে 16 বছরে দেশে গণতন্ত্র ছিল না, রাজনীতি করার জায়গা ছিল না, রাজনৈতিক দলগুলো বা নেতৃবর্গ জেলে ছিলেন অথবা আপনার পালিয়েছিলেন, এরকম হয়েছে। এখন দরকার হচ্ছে যে আমরা এই যে নতুন করে কাঠামোটিকে আবার বিনির্মাণ করব কি করে। দেখুন, আমরা অনেক সময় নির্বাচনের কথা বলছি, সংবিধানের কথা বলছি, সংস্কারের কথা বলছি, কিন্তু এই সব কিছু তো প্র্যাকটিস করতে হবে রাজনৈতিক দলকে। এখন বাজারের রাজনৈতিক দল বা রাজনৈতিক গোষ্ঠী যেটি আছে তার ভেতরেও কিন্তু ভাঙাচোরা হচ্ছে। নতুন একটি শক্তি আবির্ভূত হতে চাচ্ছে, যারা বৈষম্য বিরোধী অথবা জাতীয় নাগরিক কমিটি। তার পেছনে আবার কিছু ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন যারা গণ অভ্যুত্থান, বিপ্লব এবং রোম্যান্টিক বিপ্লবের স্বপ্ন দেখছেন। তারা বলছেন এটি সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে 8ই অগাস্ট 2024 সালে, এবং তারা এই সরকারকে মনে করছেন দেশ শাসনের জন্য যোগ্য না এবং তাদের নৈতিক অধিকার নেই এবং সাংবিধানিক অধিকার নেই, এবং তারা গৃহযুদ্ধের আশঙ্কা করছেন। এই গোষ্ঠীটির সাথে বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক কমিটি তাদের খপ্পরে পড়েছেন বলে আমি খপ্পরে শব্দটা ব্যবহার করলাম, কেননা তাদের কাউকে কাউকে আমার অত্যন্ত অ্যানার্কিস্ট মনে হচ্ছে। তারা স্থিতির দিকে যেতে চাচ্ছেন না, তারা অস্থিতিকেই স্থিতি মনে করতে চাচ্ছেন এবং তার ভেতর দিয়ে তাদের দীর্ঘদিনের লালিত বিভিন্ন স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করছেন। এখন আমরা যদি এই পক্ষটা দেখি, একটি পক্ষ বাজারে ভ্যালিড রাজনৈতিক দল, এবং তার মধ্যে বিএনপির কথা আমি বলবো, এবং এখন পর্যন্ত আমি বলবো যে মাঠ পর্যায়ে, বন্দর পর্যায়ে যত লুটতরাজ দখল হোক না কেন, বিএনপির সেন্ট্রাল নেতৃবৃন্দ, বিশেষ করে তারেক রহমান এবং মির্জা ফখরুল যেমন করে দলকে নিয়ন্ত্রণ করছেন, কথা বলছেন, সরকারকে সময় দিচ্ছেন, সংলাপ এগিয়ে নিতে চাচ্ছেন, সেটি একটি দেখার মতো বিষয়। কেননা গণ অভ্যুত্থানের পর এরকম একটি বড় দলের আরও অনেক অনিয়ন্ত্রিত ব্যবহার করার সুযোগ ছিল, সেটি তারা করেননি। জামায়াতে ইসলামীকে আমরা একটা মধ্যবর্তী অবস্থায় দেখছি, কেননা আমরা দেখছি যে ভারতের এক ধরনের ইন্ধন তাদেরকেও পেয়ে বসেছে। তারা বৈষম্য বিরোধীরা একে অন্যের পিঠ চুলকাচ্ছেন। কখনো বৈষম্য বিরোধীরা বলছেন জামাত শিবির অগ্রণী ভূমিকায় ছিল, কখনো জামাত শিবির বলছেন সেনাবাহিনী আর তারাই একমাত্র দেশপ্রেমিক। কাজেই আমি যদি তীব্র হটকারী অংশটিকে দেখি, মধ্য হটকারী অংশ জামাত শিবির এবং আপনার স্থিতি দেওয়ার ক্ষমতা রাখে সেটি হচ্ছে বিএনপি। এরকম একটি জায়গায় সরকার আবার এই সব কিছুর মধ্যস্থতাকারীর একটি জায়গায় রয়েছেন। 31শে ডিসেম্বর শহীদ মিনারে যে কাণ্ডটি হয়নি তার জন্য দেশ বেঁচে গেছে, কারণ আপনি গণ অভ্যুত্থানের 5 মাস পরে হঠাৎ করে রিয়ালাইজ করলেন যে আপনি 5ই অগাস্ট যা বলতে পারেননি, 8ই অগাস্ট যা করতে পারেননি, কিংবা 5 থেকে 8ই অগাস্টে আপনি যা ঘটাতে পারেননি, সেটি এখন আপনি শহীদ মিনারে ঘটাবেন বছরের শেষে এসে। এবং তার যে ভাষা, তার যে বয়ান, তার যে তীব্রতা, তার যে হটকারিতা, এগুলো নেওয়ার অবস্থায় বাংলাদেশ নাই। কাজে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেটি হচ্ছে, আমরা কোন রাজনীতির ভেতর দিয়ে আগামী বাংলাদেশের স্বপ্ন দেখব, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখব, এবং নৈরাজ্যবাদী বা অ্যানার্কিস্টদেরকে বাদ দিয়ে কি করে রাজনৈতিক স্থিতিশীলতায় দেশ ফেরত আসবে, এই জায়গাটিতে আমাদের পৌঁছানোর বিষয় রয়েছে। আমার মনে হচ্ছে যে নির্বাচন কেন আমরা বারবার বলছি, দেখুন শেখ হাসিনা যেরকম একটি বয়ান দাঁড় করিয়েছিল যে উন্নয়ন না গণতন্ত্র, আমরা ঠিক একই বয়ানে পড়ে গেছি
নির্বাচন না সংস্কার। আমি তখনও বলতাম আমি গণতন্ত্রও চাই, এবং আমার কাছে গণতন্ত্র ছিল সবচেয়ে বড় উন্নয়ন, তাদের কাছে ছিল টানেল উন্নয়ন, কারণ টাকা খাওয়া যায়, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র উন্নয়ন, কারণ অঢেল টাকা খাওয়া যায়। এখন সংস্কার না নির্বাচন, এই নিয়ে যারা বিতর্ক তৈরি করছে বা আপনার ধোঁয়াশা তৈরি করছে, তাদের মতলব কিন্তু পরিষ্কার না। তাদের মতলব কিন্তু যতটা নির্বাচনকে পিছিয়ে নিয়ে তাদেরকে গ্রহণযোগ্য এবং তাদেরকে গুরুত্বপূর্ণ চরিত্রে রাখা যায়। দেখুন, এই চরিত্রগুলো দিনের আলোতে কম বের হয়, এই চরিত্রগুলো অন্ধকারের, এবং তারা চেষ্টা করছে এই অস্থিতিশীল, এই কিছুটা দুর্বল সরকার, ভারতের আপনার তীব্র বিরোধিতা এবং ডোনাল্ড ট্রাম্পের আগমন, এই সব কিছুকে মিলিয়ে তাদের কিছু ব্যক্তিগত খায়েশ আছে, এবং সেটি বৈষম্য বিরোধীদের মধ্যেও কিছুটা ছড়িয়েছে। তাদেরকে আপনি দেখবেন তাদের জীবনযাপন নিয়ে প্রশ্ন উঠছে, তাদের কেন্দ্রীয় কমিটিতে গাড়ির বহন নিয়ে প্রশ্ন উঠছে, তাদের কেউ কেউ বলেছেন যে তাদের 100টা BMW এখন থাকতে পারে। এই কথা, এই ঔদ্ধত্য দেখাতে পারছেন তারা 5 মাসের মধ্যে, এবং তাদের যে রাজনৈতিক বয়ান সেটিতে কিন্তু চমক এবং চটকদারি বক্তব্য ছাড়া আমরা কোনো মানে দীর্ঘমেয়াদে দেশ শাসনের যে রাজনৈতিক বয়ান তৈরি হতে হবে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কাজে আমি আশঙ্কা করছি মতি ভাই, যে সমন্বয়ক শব্দটা যেন গালি হিসাবে সমাজে প্রতিষ্ঠিত না হয়ে যায়, এবং মানুষ যেন বৈষম্য বিরোধীদের সাথে স্বাধীনতা বিরোধীদেরকে এক বাক্যে উচ্চারণ না করে, যেমনটি ইদানিং কিন্তু আওয়ামী লীগ জামাত এক বাক্যে উচ্চারণ হওয়া শুরু হয়েছে মাঠ পর্যায়ে বিশেষ করে। কাজেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে যে কি করে আপনি এই গণ অভ্যুত্থানের ফসলকে ঘরে তুলবেন। দেখুন, আমার কাছে একটা জিনিস পরিষ্কার, আমি গত 2 সপ্তাহ দেশের বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম, মানুষ শান্তিপূর্ণ জীবন চায়, তার ভাত কাপড়ের নিশ্চয়তা চায়, তার মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে দেখতে চায়। সে চটকদার রাজনৈতিক বয়ানের পক্ষের মানুষ না, এবং সে এই চরিত্রগুলোর প্রতি আস্থা রাখতে পারছে না। অনেক ধন্যবাদ আশরাফ কায়সার আপনাকে। মনির হায়দার, আপনার দৃষ্টিতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এর রূপরেখাটা কি? ধন্যবাদ মতি ভাই। আশরাফ কায়সারের সব বক্তব্যের সঙ্গে আমি একমত না, আবার সবগুলো উড়িয়েও দিচ্ছি না, কিন্তু আমি যেটা বুঝি যে আমরা বহুদিন ধরে বাংলাদেশের যে রাজনৈতিক দল, তাদের চর্চা, তাদের সংস্কৃতি, এটা দেখে আসছি। মানে বিশেষ করে এই অভ্যুত্থানের আগের কথা বলছি আমি, এর আগের 52-53 বছর আমরা বাংলাদেশের মানুষ আমরা মানে এই রাজনৈতিক দলগুলোর যে সংস্কৃতি, তাদের যে চর্চা, তাদের যে আচার আচরণ, তাদের দলের ভেতরে যে ডেমোক্রেসির মানে অভাব কিংবা ডেমোক্রেসি না থাকা, এই বিষয়গুলো, স্বেচ্ছাচারিতা, নমিনেশন বাণিজ্য, এই বিষয়গুলো, চাঁদাবাজি, দখলবাজি, এগুলো তো দেখে আসছে। মনে হচ্ছে যে মানে আমাদের মনের মধ্যে এই জিনিসটা এস্টাবলিশড হয়ে গেছে যে রাজনীতি মানেই হচ্ছে এগুলো নিয়ে, মানে নমিনেশন বাণিজ্য, ব্যক্তি স্বেচ্ছাচারিতা, দখলবাজি, চাঁদাবাজি, কিছু মানে ব্যক্তি বিশেষ বা গোষ্ঠী বিশেষের অঢেল সম্পদ, ব্যাপক ক্ষমতা, এগুলা। তো সঙ্গত কারণেই এটা অস্বীকার করবার উপায় নেই যে বাংলাদেশের একটা বড় সংখ্যক মানুষের এই আকাঙ্ক্ষাটা বহুদিন ধরেই তৈরি হয়েছে যে একটা বিকল্প রাজনীতি যদি উঠে আসতো। এই একই রকম রাজনৈতিক সংস্কৃতি, 2টা বড় দল, খুব বেশি ডিফারেন্স নাই মূল চর্চাগত জায়গাগুলোতে। তো একটা রাজনৈতিক দল শক্তি যদি উত্থান হতো, একটা বিকল্প, একটা কম্পারেটিভলি স্বচ্ছ। কিন্তু এই আকাঙ্ক্ষার পাশাপাশি এই প্রশ্নটাও সবসময় জাগতো যে এই কাজটা কে করবে। এর আগে বাংলাদেশে একাধিক নতুন রাজনৈতিক দল হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই বড় 2 দল থেকে বের হয়ে গিয়ে সেটা হয়েছে। যে আপনি এলডিপি বলেন, বিকল্পধারা বলেন, নাগরিক ঐক্য বলেন, এ ধরনের, তারপরে এবি পার্টি বলেন। হ্যাঁ, কেবলমাত্র গণ অধিকার পরিষদ, যেটা ছাত্র অধিকার পরিষদের সূত্রে এসছে, তারা কোনো দল ভেঙে আসেনি, কিন্তু তারপরও নানা কারণে তারাও খুব বেশি আশার আলো দেখাতে পারেনি। এবং আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে যে তারাও ওই যে দলের ভেতরে গণতন্ত্র চর্চা, তাদের কর্মকাণ্ডের স্বচ্ছতা, তাদের তহবিল ম্যানেজমেন্টের স্বচ্ছতা, যে কয়েক বছর তারা রাজনীতির ময়দানে আছে, তারাও এটা দেখাতে পারেনি। ফলে মানুষের একটা আশাভঙ্গ হয়েছে যে তারা এত নতুন কিছু দিবে বলে মনে হচ্ছে না। ফলে ওই আকাঙ্ক্ষাটা অপূর্ণই থেকে গিয়েছিল। 24-এর গণ অভ্যুত্থান বা আমাদের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে 2টো বড় ঘটনা একসঙ্গে ঘটেছে বলে আমি মনে করি। একটা হলো যে বাংলাদেশ একটা মানে ভয়াবহভাবে প্রতিষ্ঠিত একটা মাফিয়া তন্ত্র থেকে দেশকে উদ্ধার করেছে। সেই মাফিয়া চক্র সদল বলে দেশ ছেড়ে পালিয়ে গেছে, যেটা হয়তো 1-1.5 মাস আগেও মনে করা হয়েছিল যে এটাকে কোনোদিন সরানো সম্ভব না, এটা মোটামুটি অনির্দিষ্টকাল আমাদের বুকের উপরে চেপে বসবে। কিন্তু একটা মিরাকল ইউনিটি বা জাতীয় ঐক্য তৈরি হয়েছে, যেটা কেউ সংগঠিত করেনি। মিরাকলই ঐক্যটা হয়েছে, সেই ঐক্যের বোমায়
বিস্ফোরিত হয়ে মাফিয়াতন্ত্র ধ্বংস হয়েছে। এটা একটা অ্যাচিভমেন্ট। একই সঙ্গে আরেকটা অ্যাচিভমেন্টের জায়গা তৈরি হয়েছিল, সেটা হলো যে এই যে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, একটা নতুন রাজনীতি, একটা নতুন সংস্কৃতি। যেহেতু এই ছাত্ররা, এই কিশোর তরুণেরা, তারা একটা অসম্ভবকে সম্ভব করেছে এই দেশের মানুষের সামনে, তারা নেতৃত্ব দিয়েছে, সবাই অংশ নিয়েছে। সুতরাং এই ধারণাটা মোটামুটি মানুষ মানে খুব ন্যায়সঙ্গতভাবেই তারা ধারণা করেছিল যে প্রশ্নের জবাব বোধহয় পাওয়া গেছে, এরাই একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি দেবে, এরা একটা নতুন রাজনীতি আমাদের সামনে হাজির করবে। এবং তারা খুব পপুলারলি একেবারে মানে প্রথম মুহূর্ত থেকে, অভ্যুত্থানের প্রথম মুহূর্ত থেকে তারা এই কথাটা বলা শুরু করেছে যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই কথাটা আমি অন্য জায়গায়ও বলেছি যে আগে এই শব্দটা আমরা শুনিনি তা না, আমরা এটা শুনেছি আমাদের মানে জুনায়েদ সাকি গণসংহতি আন্দোলনের কিংবা এ ধরনের আরো বামপন্থী কিছু কিছু জায়গা থেকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা এসেছে, কিন্তু সেগুলা মানে নিছক কথার কথা ছিল, কারণ আমরা জানি তাদের রাজনৈতিক শক্তি কতটুকু, তারা এই স্বপ্ন কতটা বাস্তবায়ন করতে পারবে। কিন্তু যখন এই গণ অভ্যুত্থানের নায়করা নতুন রাজনৈতিক বন্দোবস্ত শব্দমালা ব্যবহার শুরু করেছে, মানুষ সত্যি আশান্বিত হয়েছিল, একটা বড় অংশের মানুষ তারা আশান্বিত হয়েছিল যে এবার বোধহয় হবে। কিন্তু এখন 5 মাস পেরিয়ে যাওয়ার পরে সেটা কোথায় এসে দাঁড়িয়েছে আমাদের আলোচনার বিষয়। আমি প্রথমে এটার একটা ব্যাকগ্রাউন্ডটা বললাম। 5 মাস পেরিয়ে যাওয়ার পরে আমার কাছে মনে হয় এটা এসে দাঁড়িয়েছে যে এই 5 মাসে আমাদের এই ছাত্র নেতৃবৃন্দ, গণ অভ্যুত্থানের নায়কেরা, তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট বলতে কি বুঝায় এই জিনিসটা এই দুটো শব্দের বাইরে আর কিছু বলতে পারেনি। তারা পারেনি অথবা বলেনি যে এটা বলতে তোমরা কি বোঝাচ্ছ, তোমরা কি ধরনের নতুন রাজনীতি দিবা বা সেই নতুন বন্দোবস্তটা কি হবে। হতাশার জায়গা হলো এটা। তাদের পক্ষে যেই কাজটা খুব সহজেই সম্ভব ছিল এবং এটা করবার সক্ষমতা তাদের ছিল, তারা কেন সেই যে সরকারকে অভিযুক্ত করা হয় যে একটা নির্বাচনের রোড ম্যাপ দিতে সমস্যা কি? ভাই নির্বাচন 1.5 বছর পরে হোক, 2 বছর পরে হোক, একটা রোড ম্যাপই তো বিএনপি চায়। তো ঠিক একইভাবে এই প্রশ্ন, ভাই তুমি নতুন রাজনৈতিক বন্দোবস্তের একটা রূপরেখা বানাইতে তো 5 মাস লাগার কথা না, এটা তো 1 সপ্তাহ 2 সপ্তাহে হয়ে যেতে পারে। এখন আমি যদি তাদের একজন হতাম, আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো যে ভাই এটা বলতে কি বুঝাও, আমি যা বলতাম যে প্রথমত আমাদের এক্সিস্টিং পলিটিক্সের সীমাবদ্ধতা বা সমালোচনার জায়গাগুলো কি। একটা হলো পার্টির ভেতরে ডেমোক্রেসি নাই, কোনো গণতন্ত্র চর্চা হয় না। সুতরাং আমরা ঘোষণা করছি আমরা এমন এক পদ্ধতি বের করব যে এই পদ্ধতি পার্টির ভেতরে ডেমোক্রেসি থাকবে, এক। দ্বিতীয় হলো এই পার্টিগুলোতে স্বচ্ছতা নাই, তহবিল সংগ্রহ এবং খরচের কোনো স্বচ্ছতা নাই। আমরা ঘোষণা করছি আমরা আমাদের এই পার্টি চালানোর জন্য কিভাবে তহবিল সংগ্রহ করব এবং কিভাবে খরচ করব, এটা একদম ট্রান্সপারেন্ট, স্বচ্ছতা থাকবে। আর এটা হলো এক্সিস্টিং পলিটিক্সের যারা নেতা থাকেন এদের কোনো জবাবদিহিতা নাই। আমরা ঘোষণা করছি যে আমাদের এই পার্টির যারা দায়িত্বশীল থাকবেন তারা জবাবদিহি করবেন এবং পার্টিতে একটা জবাবদিহিতার ব্যবস্থা থাকবে। এই তিনটাই তো মোটা থাকে। এর বাইরে আসলে আমরা আমাদের আকাঙ্ক্ষা কিছু নাই। একজন সাধারণ মানুষ হিসাবে, একটা নির্দলীয় মানুষ হিসাবে আমি বলি, এর বাইরে আকাঙ্ক্ষা কিছু নাই। এই তিনটা ঘোষণা 5 মাসে কিন্তু এই ছাত্রদের কাছ থেকে আসেনি, বরং তাদের এই যে সাসপিশিয়াস, লুকোছাপা, রহস্যময় আচার আচরণ অন্যদেরকে শঙ্কিত করেছে, অন্যদেরকে আতঙ্কিত করছে। অন্যদের বলতে আমি ধরেন বিএনপির কথাই বলি। বিএনপির রাজনীতি একটা গতানুগতিক, আমাদের যেটা প্রচলিত 50-52 বছরের রাজনীতি, যদিও বিএনপির জন্ম অনেক পরে, কিন্তু প্রচলিত রাজনীতিতে যা আছে তাই। এই পার্টিতে ভালো মানুষ আছে, মন্দ মানুষ আছে, স্বচ্ছ ইমেজের মানুষ আছে, বিতর্কিত ইমেজের মানুষ আছে, সবই আছে। তাদের এই সমালোচনার জায়গাগুলো থাকা সত্ত্বেও বাস্তবতা হলো তারা দেশের বৃহত্তম পলিটিক্যাল পার্টি। সুতরাং ছাত্র নেতৃবৃন্দ বা গণ অভ্যুত্থানের নায়কদের এমন কোনো অ্যাপ্রোচ নেওয়ার কোনো সুযোগ নেই যে অ্যাপ্রোচের কারণে বিএনপির মতো একটা দল মানে আশঙ্কাগ্রস্ত বা আতঙ্কিত হয়ে পড়বে বা মনে করবে যে আমাদেরকে ঘিরে কোনো কনস্পিরেসি চলছে। আমার কথা হলো বিএনপি সহ অপরাপর রাজনৈতিক শক্তি এবং দেশের মানুষকে আস্থায় নিয়ে ইতিবাচকভাবে এমন রাজনৈতিক সেটেলমেন্টের রূপরেখা হাজির করতে হবে যেটা কাউকে আতঙ্কিত করবে না, কিন্তু সেটা হয় না। এই জন্য আপনি কাকে দায়ী করবেন? না, আমি দায়ের জায়গা আমার মুখ দিয়ে না বললেও, দেখুন আমি যদি একটা কথা বলি, আমি যদি একটা অঙ্গীকার করি, তাহলে এটা আমার উপরেই বর্তায় অঙ্গীকারটা রক্ষা করা। আমি যদি কোনো অ্যাবস্ট্রাক্ট কথা বলি, আমার উপরেই দায়িত্ব বর্তায় সেটা ব্যাখ্যা করে বলা। সুতরাং যারা বলেছে এটা তাদের দায়। এখন তো সরকারে আছে ছাত্র প্রতিনিধি, জি,
প্রফেসর ইউনূস সাহেব তো ছাত্রদের সঙ্গেই কাজ করছেন, জি তিনি নিজেই বলছেন যে আমার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা। জি তাহলে আজকে 5 মাস পরে এসে যে হতাশাটা তৈরি হয়েছে, যে আতঙ্কের কথা বলছেন রাজনীতিবিদরা, তাদের কথা শুনলেই আতঙ্কিত হয়, সন্দেহের কথা দেখে, এই অবস্থার জন্য এই অবস্থা কেন তৈরি হলো? দেখুন, আমি তো এটা একদম পরিষ্কারভাবে বলতে পারবো না, কিন্তু আশরাফ ভাই এটা সম্পর্কে কিছু মানে কথা বলেছেন, কিছু ইঙ্গিতে, কিছু খুলে। আমার কাছে মনে হয় যে ছাত্রদের একটা প্রপার গাইডলাইনের অভাব আছে। যদি শুধু অভাব থাকতো সেটা কম আশঙ্কার ব্যাপার হতো। বেশি আশঙ্কার ব্যাপারটা হলো যে তারা শুধু গাইডলাইনের অভাবে ভুগছে এমন নয়, তারা বরং মিসগাইডেড হচ্ছে। আসল কথাটা হলো এটাই মিসগাইডেড আসলে। এটার মধ্যে তো শুধু ক্ষমতাটাও তো একটা ফ্যাক্টর নাকি মতি ভাই? তাদের মধ্যে লোভ জেকে বসেছে। আচ্ছা, ক্ষমতার লোভ, রাজনীতির লোভ, অর্থের লোভ। আমি তিনটেই যদি বলতে পারতাম জেকে বসেনি, তাহলে আমি খুব খুশি হতাম। কেননা আমি এই গণ অভ্যুত্থান 16 বছর ধরে চেয়েছি শেখ হাসিনার পতন হোক, ফ্যাসিজমের পতন হোক এবং মানুষ তার কথা বলার অধিকার পাক। তখন আমরা 16 বছরে অনেকভাবে চেষ্টা করেছি, কখনো নাগরিক কমিটি করে, কখনো কথা বলে টেলিভিশনে, কখনো রাজনৈতিক দলের জনসভায় গিয়ে, কিন্তু ফাইনাল গোলটা ছাত্ররা দিয়েছে। দেখুন, ইতিহাসে কখনো সবচেয়ে বড় রাজনৈতিক দল ছাত্রদেরকে মেনে নিয়েছে যে গণ অভ্যুত্থানের নেতৃত্বে তারা ছিল, এরপরে আপনার কোনো আশঙ্কার কারণ নাই। যদিও আমরা যদি চুলচেরা বিশ্লেষণে যাই, আমি অনেকভাবে বলে দিতে পারবো এই গণ অভ্যুত্থানের 10% কৃতিত্ব ছাত্রদের, 90% কৃতিত্ব শ্রমিকদের, জনগণের, রাজনৈতিক দলগুলোর কর্মীদের, এমন সাধারণ মানুষের। আমরা সবাই একটি প্ল্যাটফর্ম খুঁজছিলাম, যাওয়ার জায়গা খুঁজছিলাম আমার প্রতিবাদের ভাষা প্রকাশ করার জন্য। সেটি শেয়ার মার্কেটে দরবেশ আমার টাকা নিয়েছে, সেই জন্য আমার আত্মীয় পরিজন গুম হয়েছে, আমি ডিজিএফআই দ্বারা নির্যাতিত হয়েছি, সব মিলিয়ে। তবে ছাত্রদেরকে এই কৃতিত্ব কিন্তু সব রাজনৈতিক দল দিয়েছে, বিএনপি সহ, জামাত সহ সবাই। এখন মনির হায়দার যেমনটি বলছিলেন যে আপনাকেই তো দায়িত্ব দেওয়া হয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করার। দেখুন, আমরা এই শব্দটি আগেও শুনেছি। কাদের মুখে শুনেছি? পুরনো রাজনৈতিক বন্দোবস্তের লোকের কাছ থেকে। কাদের মুখে শুনেছি? যারা শাসন ক্ষমতায় ছিলেন এবং দুর্বৃত্তায়ন করেছেন এবং অপরাধ করেছেন এবং অর্থনৈতিক অপরাধ করেছেন। তখন আমরা তাদের কথা বিশ্বাস করিনি, মনে হয়েছে যে এই লোকগুলোকে দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে না। এখন এই যে ছাত্ররা, যাদের কোনো দল ছিল না, যাদের কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল না, তাদের কথায় আমরা মেনে নিয়েছি যে ভাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই। এখন সে যদি পুরনো রাজনীতির লোককে নিয়ে তার দল গঠন করে, সে যদি ডিজিএফআইয়ের পরামর্শে আওয়ামী লীগের কাউন্সিলরদের সাথে বৈঠক করে, সেই কাউন্সিলররা যারা অস্ত্র হাতে ছাত্রদেরকে গুলি করেছেন, এখন আপনি ক্ষমতা পাওয়ার জন্য বা রাজনীতিতে অধিকার পাওয়ার জন্য, বা তাদের কি রাজনীতি করার কথা ছিল? তাদের কোনো রাজনীতি করার কথা ছিল না। এবং তারা এখন যে কথাগুলো বলছে তার 90% 5ই অগাস্টের আগে তারা কোথাও বলে নাই, কেউ শোনেনি, এবং তার পেছনে লোক দাঁড়িয়েছিল ওগুলো না শুনে। কাজে এখন যে সে মনে করছে যে এগুলো বলবে এবং মানুষ তাকে আবার ফলো করবে, এটি আপনি জানেন ইতিহাসে কেন গণ অভ্যুত্থানের নায়কেরা পতিত হয়, কেন তাদের সংগঠন দাঁড়ায় না। এই সংগঠনটি দাঁড়াতো যদি সৎভাবে রাজনীতি করে, সঠিক কথা বলে। এবং দেখুন, আমরা কিন্তু মেনেও নিয়েছিলাম ইতিহাসের অনেক মোড় পরিবর্তনকারী ঘটনা নিয়ে তারা প্রশ্ন করছে, শেখ মুজিবের শাসন নিয়ে প্রশ্ন করছে, 71 সালে তার ভূমিকা নিয়ে প্রশ্ন করছে। 16ই ডিসেম্বর মানছে না হলো, কিন্তু আমি যদি মতলব দেখি যে আপনি এখন স্বাধীনতা বিরোধীদের সুরে কথা বলছেন, আপনি শিবিরকে বলছেন এই আন্দোলনের মূল নেতৃত্বে ছিল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, এবং আপনি তাদের কর্মীদের দিয়ে শহীদ মিনার ভরাচ্ছেন, তাহলে আপনার কি মনে হবে? দেখুন, বাংলাদেশের 1971 সালের, আমি শুরু থেকে বলেছি, নতুন স্বাধীনতা বলে কিছু নাই, স্বাধীনতা একবারই হয়, সেটা 1971-এ হয়েছে। এরকম বিপ্লব, গণ অভ্যুত্থান, সরকার হটানো আগামীতেও আপনি দেখতে পাবেন। আমি এটা আপনাকে আজকে বলে যাচ্ছি। তার মানে কি আমরা তৃতীয় স্বাধীনতা, চতুর্থ স্বাধীনতা ঘোষণা করব? ওইসব কথা আবেগের কথা, ওগুলো জনগণ মোটামুটি শুনেছে। কিন্তু আপনাকে এখন কাজের কথা বলতে হবে। কাজের কথাটা কি? যে আপনি রাজনৈতিক দল করবেন কিনা। আপনি যেমনটি বলেছেন 5ই আগস্টের আগে তারা বলেনি, কিন্তু আমি মেনে নিচ্ছি যেহেতু তারা একটা অভ্যুত্থানের শক্তি, তাদের রাজনৈতিক দল করার যে কারো অধিকার আছে, আমার আর মনির হায়দারেরও আছে, তাদেরও আছে। আমি ভোটের বাক্সে বৈষম্য বিরোধীদের মার্কা দেখতে চাই এখন। কিন্তু কিভাবে আসবে ওই মার্কা? সেটি কি আওয়ামী লীগের কাউন্সিলরের হাত ধরে? সেটি কি জামাত শিবিরের হাত ধরে? সেটি কি হিজবুত তাহরির হাত ধরে? অথবা 5-6 জন লোক যারা তাদেরকে ইন্ধন দিচ্ছে তাদের হাত ধরে? তাহলে তো এটা কোনো নতুন রাজনৈতিক বন্দোবস্ত হলো না। সেইটা বরঞ্চ অতীতের খারাপ রাজনীতির চেয়েও খারাপ রাজনীতি হবে। কাজেই বৈষম্য বিরোধীরা যদি এখনও হুঁশ না পায় তারা কোন জায়গায় দাঁড়িয়ে,
আশরাফ কায়সার বিপদটা ঠিক এইখানেই। এই যে আপনি বলছেন হাত ধরে বা যে অবস্থা দিয়ে, এই যেটা বিপ্লব যদি আপনি নাই বলি বা অভ্যুত্থান বলি, এই গণ অভ্যুত্থানের ফসল যে কোনো সময় যে কোনো সময় হাতছাড়া হতে পারে, এবং এখন আমি অতীতের যে কোনো সময়ের চেয়ে শঙ্কিত। কেননা আমার মনে হচ্ছে যে দেখুন, এই রাজনৈতিক, তারা একটি রাজনৈতিক শক্তি হোক, তারা দ্বিতীয় কিংবা তৃতীয় দল হয়ে সংসদে আসুক বা চতুর্থ দল হয়ে আসুক, তারা যদি সিগনিফিক্যান্ট 10 জন লোকও সংসদে থাকে, কথার কথা, সেটিও খুব সিগনিফিক্যান্ট প্রেজেন্স। কিন্তু আপনি যদি স্বপ্ন দেখে থাকেন যে যেভাবেই হোক নির্বাচনটিকে পিছিয়ে এমন সময়ে নিতে হবে যখন আমার ডাকসু জাকসু করে আমি সংগঠন টিকিয়ে লোকাল সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে স্বাধীনতা বিরোধীদেরকে শহীদ মর্যাদা দিয়ে শক্তি বলে তারপরে ক্ষমতায় আসব, এর চেয়ে অতীতের যে কোনো রাজনৈতিক সময় ভালো ছিল। অনেক ধন্যবাদ। মৌলিক বেশ কিছু বিষয় তিনি উত্থাপন করেছেন আশরাফ কায়সার। মনির হায়দার, আপনার কাছে আমার জানার বিষয় হলো এটাই, যেহেতু আপনি বিদেশ থেকে বসে বাংলাদেশকে খুব কাছের থেকে দেখেন, আপনি জানেন নারী নক্ষত্র কারা কোথায় কী করছে। এই যে রাষ্ট্রীয় সরকারি বা সরকারি মদদে বা রাষ্ট্রীয় মদদে যে পার্টিগুলো হয়, এটাকে আমরা বলি কিংস পার্টি। কিন্তু নতুন কিংস পার্টির যে প্রক্রিয়া চলছে, গঠন প্রক্রিয়া চলছে, তাতে আশরাফ কায়সার যথার্থই সংখ্যার প্রকাশ করেছেন। তিনি শঙ্কিত এই কারণে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আপনি তো 2-3 সপ্তাহ যাবৎ বাংলাদেশে আছেন। এই পরিস্থিতিতে আমরা যেভাবে যেদিকে যাচ্ছি তাতে তো আমরা এক সময় অস্তিত্ব সংকটে পড়ব। অতি ভাই, আমি দেখুন, শঙ্কা আশরাফ কায়সার যেভাবে প্রকাশ করেছেন, আমিও শঙ্কা প্রকাশ করি, শঙ্কা আমার মধ্যেও কাজ করে। কিন্তু ঠিক যে গ্রাউন্ডে বা যে রিজনে আশরাফ কায়সার শঙ্কা প্রকাশ করছেন, সেখানে আমার সঙ্গে কিছুটা ভিন্ন মত, মানে আমার কিছুটা ভিন্ন মত আছে। কি আমি যাচ্ছি সেখানে, কিন্তু তার আগে বলি যে কিছু কিছু মানুষ মানে শঙ্কাটা এত বেশি প্রকাশ করে ফেলেন, আশরাফ ভাই ডেফিনেটলি না, যে এত বেশি প্রকাশ করে ফেলেন যে তারা শুধু এই কথাটা বলতে বাকি রাখছেন যে এর চাইতে বরং হাসিনার আমলই ভালো ছিল। এটা কিছু মানুষ এই কাজটা করছেন, আপনারা আশরাফ ভাইও জানে, আমি জানি, আমরা জানি। তাদের উদ্দেশ্য কি এইটা বুঝবার জন্য তার খুব বেশি কষ্ট করার দরকার নাই। তারা এই জায়গায় দেশের মানুষকে আনতে চাচ্ছেন যে এর চাইতে হাসিনার শাসনই ভালো ছিল, তাদের মিশন স্পষ্ট। তো এটা হলো একটা বিষয়। আর আশরাফ ভাইয়ের সঙ্গে দ্বিমতের জায়গাগুলো হলো যে আপনার দ্বিতীয় স্বাধীনতা। আমি মনে করি দ্বিতীয় স্বাধীনতা বলার মধ্যে খুব বেশি বাড়াবাড়ি কিছু নেই, এই জন্য যে বিগত কেউ বলে ফ্যাসিস্ট শাসন, কেউ বলে মাফিয়া শাসন, এই 16 বছরের শাসনটা গতানুগতিক কোনো স্বৈরাচারের শাসন ছিল না। এটা তো আমরা বহুবার অন রেকর্ড অফ রেকর্ডে একমত হয়েছে যে এটা স্রেফ একটা স্বৈর শাসন না। এইটা পৃথিবীতে খুব বিরল রকমের একটা কর্তৃত্ববাদী শাসন, এবং সেই কর্তৃত্ববাদটা কেবলমাত্র অভ্যন্তরীণ কর্তৃত্ববাদ না, এই কর্তৃত্ববাদের নিয়ন্ত্রণ, সুতোর টান নাটাই অন্য জায়গায় ছিল। যেহেতু বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশ রাষ্ট্র কিভাবে চলবে, এটা সরকার কেমন হবে, এটা নীতি কিভাবে নির্ধারিত হবে, এই মানে খুবই স্পষ্টভাবে এবং বিশ্বাসযোগ্যভাবে বিষয়টা প্রতিষ্ঠিত ছিল যে এই বিষয়গুলো দেশের বাইরে থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, এবং সেই পতিত বিগত সরকার তারা একটা পাপেটের মতো কাজ করছে। সঙ্গতভাবেই ধরে এটা এখানে দ্বিমত করার সুযোগ নেই যে দেশের স্বাধীনতা বিপন্ন হয়েছিল। হয়তো ঘোষিতভাবে হয়নি, হয়তো আমাদের বর্ডার ঠিক ছিল, হয়তো আমাদের সীমান্ত রক্ষা কার্যক্রম চালু ছিল, কিন্তু দেশের অভ্যন্তরীণ বহু নীতি নির্ধারণী বিষয়ের নিয়ন্ত্রণ যখন দেশের বাইরে চলে যায় এবং দেশের মানুষ যখন সেখানে অসহায় হয়ে পড়ে, তখন এইটার মধ্যে কি সন্দেহ থাকতে পারে যে দেশের স্বাধীনতা বিপন্ন হয়েছিল? আমরা যখন একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই পরিস্থিতির অবসান ঘটাই, তখন এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলার মধ্যে কোনো রকমের ভুল আছে বলে আমি অন্তত মনে করি না। কিন্তু আমি কোনোভাবে এই কথা বলবো না যে 71-এর স্বাধীনতার চাইতে এই স্বাধীনতা বড়, আপাতত 71 এক পাশে রেখে দাও, এটাই এখন সব কিছু, আমরা 16ই ডিসেম্বরকে স্বাধীনতা বা বিজয় দিবস মানি না। এগুলা হলো আমি কি বলবো যে এটা হচ্ছে এক ধরনের অর্বাচীনের কথা। আমি শব্দটা পেতে একটু কয়েক সেকেন্ড সময় লেগেছিল। এগুলো অর্বাচীনদের কথা, তারা গভীরভাবে চিন্তা করে না, তাদের উপলব্ধি খুব হালকা এবং খুব সস্তা জনপ্রিয় কথা বলতে চান, তারা এই ধরনের কথা বলেন। কিন্তু আমি মনে করি দুটোই মানে 71 তো মহা গুরুত্বপূর্ণ। আমাদের মানে একটা সন্তানের জন্ম সেটা সবচাইতে গুরুত্বপূর্ণ। পরবর্তীতে সন্তান হয়তো নেশাগ্রস্ত হয়ে যেতে পারে, যে কোনো কারণে ডিরেল হয়ে যেতে পারে,
তাকে যেভাবেই হোক আবার সঠিক লাইনে আনা, সেটা তার দ্বিতীয় জন্মের মতো। আমরা বলি না অনেক মানুষকে যে এই ঘটনার মধ্য দিয়ে আমার দ্বিতীয় জন্ম হয়েছে। একটা প্লেন ক্র্যাশ করে 551 জনের মধ্যে 510 জন মারা গেছে, যে 40 জন বেঁচে গেছে, তারা বলতে পারে এটা আমার দ্বিতীয় জন্ম। এটাকে মানে এটা বলার মধ্যে কোনো অপরাধ নেই। বাংলাদেশ যে অবস্থায় চলে গিয়েছিল 2024 সালের 5ই আগস্ট, সে অবস্থার অবসানের মধ্য দিয়ে অবশ্যই আমরা দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছি। হাজার হাজার মানুষ দেশে আসতে পারতো না, হাজার হাজার মানুষ প্রকাশ্যে কথা বলতে পারতো না। তারা ওই দ্বিতীয় স্বাধীনতার মানে উপলব্ধি বা অনুভূতি নিয়েই তারা দেশে ফিরেছেন বা নতুন করে প্রকাশ্যে এসছেন। সুতরাং এটা ঠিক আছে, কিন্তু কোনোভাবে 71কে ছোট করে নয়, একথা বলা যায়, এটা অবশ্যই জোর করেই বলতে হবে। তো সেটা একটা জিনিস। আরেকটা হলো যে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি বা নাগরিক কমিটি বলি, মানে যেটার নেতৃত্বে আমাদের অভ্যুত্থানের নেতারা, তাদের জনপ্রিয়তা আজ থেকে 5 মাস আগে যেখানে ছিল, আজকে হয়তো ইনস্ট্যান্ট সার্ভে বা তাৎক্ষণিক জরিপ করলে দেখা যাবে যে কমেছে। এটা একদম স্পষ্ট, অনেক কমেছে, কিন্তু এটা একদম শূন্যে চলে যায়নি কিংবা খুব ভয়ঙ্কর ভাবে কমেনি। মতিভা আমি শেষ করি, স্টিল তাদের যথেষ্ট জনপ্রিয়তা আছে, মানুষ তাদেরকে অবজার্ভ করছে। তারা যদি ওই যেটা খপ্পর শব্দটা আশরাফ ভাই ব্যবহার করেছেন, আমিও ব্যবহার করি একদম অবলীলায়, তারা যদি ওই খপ্পর থেকে মুক্ত হতে না পারে, এটা র্যাপিডলি কমবে, সেটাই সবচাইতে আতঙ্কের ব্যাপার। আমি জানি না তাদের বোধোদয় হবে কিনা। সে কারণে যেহেতু এখন পর্যন্ত তাদের যথেষ্ট জনপ্রিয়তা আছে, দেশের এখনো পর্যন্ত যথেষ্ট সংখ্যক মানুষ তাদের প্রতি আস্থা রাখতে চায়, ভরসা রাখতে চায়, ফলে শহীদ মিনারে একটা বড় সমাবেশ করা, হ্যাঁ, হাজার হাজার মানুষ কিংবা লাখো মানুষ জড়ো করা, এটা তাদের জন্য এখনো খুব কঠিন না, কিংবা অন্য কারো উপর এটার জন্য নির্ভর করতে হবে, এটা আমি মনে করি না। হ্যাঁ, হয়তো কোনো একটা ইকুয়েশন, কোনো একটা মানে আন্ডারহ্যান্ড ডিলিংস বা বিহাইন্ড দ্য সিন নেগোসিয়েশন, সেসবের কারণে কেউ তাদেরকে সাহায্য করে থাকতে পারে, কারো একটা বড় শক্তি সেখানে উপস্থিত হয়ে থাকতে পারে। কিন্তু আমি এখনো পর্যন্ত এই ছাত্র নেতাদের জনসমর্থন বা জনপ্রিয়তাকে আন্ডারমাইন করতে চাই না। না, আন্ডারমাইনের বিষয়ে কেউ করছে না, কিন্তু আপনার সঙ্গে আশরাফ কায়সারের সঙ্গে কিন্তু আপনি খুব একটা, আমি বলেছি, খুব একটা পার্থক্য নেই আপনার, যদিও আপনি বলেছিলেন যে কিছু বিষয় আছে। যাই হোক, যেটা আমরা শুনলাম, শুধু একটা কথা আমার বলা আছে, মানুষ এখনো বলেনি যে আগের সরকার ভালো ছিল, কিন্তু কখন বলবে? যখন দেখবে যে চলমান সরকার যদি ব্যর্থ হয়, তাহলে মানুষ বলতে শুরু করবে। এখানে মানুষকে আপনি আটকাতে পারবেন, পৃথিবীতে কেউ পারে না, কোনো দেশে পারে না। ইজিপ্টে বলেন, আমি আসলে আপনার একটা প্রশ্নের জবাব দিতে পারি না। আপনি কিংস পার্টি প্রসঙ্গে বলেছিলেন, আমি এটা মাথায় রাখলাম, আপনি আশরাফ ভাইয়ের কাছ থেকে এসে পরে আবার আমাকে। এখন যেটা আশরাফ কায়সার আপনাকে আমি বলবো, যেটা উনি কি বললেন, মনির হায়দার বললেন, এটা তো জবাব আপনি হয়তো দেওয়ার থাকলে দিতে পারেন, আর না হলে আমি শুধু বলবো যে প্রেস সেক্রেটারি, তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তী সরকারের প্রধান, তত্ত্বাবধায়ক সরকারের প্রেস সেক্রেটারি বলেছেন যে সরকার 90 ভাগ সফল হয়েছে। 90 ভাগ যেখানে সফল হয়েছে, সেখানে তো আর সমালোচনার কিছু থাকে না। আপনার এই প্রশ্নের উত্তরের আগে মনির হায়দারের ওটা বলি, কখন নতুন স্বাধীনতা বা দ্বিতীয় স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠল, যখন আমি দেখলাম 1971কে খাটো করে কথা হচ্ছে এবং তাদেরকে সখ্যতা তৈরি হয়েছে স্বাধীনতা বিরোধীদের সাথে, এবং সরকারের অনেককেই আমরা দেখলাম যে 71-এর সাথে 24কে তুলনা করতে শুরু করেছে। মতিভা আপনার নিশ্চিত মনে আছে, মনির হায়দারেরও মনে আছে, 1990-কেও তো আমরা ভেবেছিলাম মুক্তির সনদ, মুক্তির বছর ভেবেছিলাম। পরবর্তীতে আমাদের হতাশ হতে বেশি দিন লাগেনি। 24 নিয়ে হতাশ হতে আমার ধারণা তার চেয়ে কম সময় লাগবে। তখন আপনি কি করবেন যদি এটি আমার স্বাধীনতা হয়ে থাকে? আমি 71-এর স্বাধীনতাতে অন্তত একটি দেশ পেয়েছিলাম, এবং শেখ মুজিব ফেল করেছিলেন 72 থেকে, এবং সব গণতান্ত্রিক রাজনীতি করতে দেননি, এর পরিণতি তাকেই ভোগ করতে হয়েছে। এখন এদেরও কিন্তু এই পরিণতি তাদেরকে ভোগ করতে হবে। আমি ইতিহাসে এই কথাগুলো এই জন্যই জোরের সাথে বলে রাখতে চাই, ভবিষ্যতে কোনো এক সময় তারা যে আশঙ্কাতে আছেন, দেখুন বিএনপি যে অ্যাংজাইটিতে আছেন, বৈষম্য বিরোধীরা একই অ্যাংজাইটিতে আছেন। আমাদেরকে অ্যাংজাইটি ম্যানেজমেন্ট করতে হবে এবং তাদের নিজেদেরকেই করতে হবে। মনির হায়দার যে শব্দটি বলেছেন, তারা মিসগাইডেড হচ্ছেন। যে হাসিনা সরকারের পতন ঘটাতে পারে, সে মিসগাইডেড হবে কেন? যে এরকম হাসিনা সরকার কোনো রাজনৈতিক সরকার ছিল না, বাংলাদেশ রাষ্ট্রের সবগুলো অঙ্গকে কুক্ষিগত করে হাসিনা টিকেছিলেন। বেসামরিক প্রশাসন, মিলিটারি, আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব, ইন্ডিয়া, তাই তো? তাকে আপনি পতন ঘটাতে পারলেন, তখন প্রশ্ন কি উঠবে জানেন?
আপনার মেধায় পতন ঘটেছে নাকি আমাদের উপস্থিতিতে পতন ঘটেছে? আপনার 36 দিনে পতন ঘটেছে নাকি আমাদের 16 বছরের প্রতিবাদে পতন ঘটেছে? আমি এই প্রশ্ন আজকে রেখে যাচ্ছি, কারণ তাকে যদি আমি অর্বাচীনের মতো ব্যবহার করতে দেখি এবং সে যদি উপলব্ধি না করে ওই পতিত শাসক এবং তার যে দোসররা, কালকেও আমি একটি বিয়েতে গেছিলাম, সেখানে প্রায় 95% ছিল আওয়ামী লীগের দোসররা, তাদেরকে 5 মাস পরে আবার সারফেসড হতে দেখলাম। তার মানে কি? তার মানে ওই শক্তিটা এতটাই বিস্তৃত, এতটাই অর্থনীতি দিয়ে মানে প্রভাবিত, তাদের হাতে এতটা মেকানিজম আছে। কাজে বৈষম্য বিরোধীরা যদি খুব রোম্যান্টিক, এখন গণ অভ্যুত্থান না বিপ্লব, কোনো সুফি দার্শনিকের কাছ থেকে যদি তারা এই তত্ত্ব বুঝতে যায়, তাহলে কিন্তু সে ডিরেল হবেই। আমি শুধু বলি যে শফিকুল আলম যেমন বলেছেন 90% সফল, এই ধরনের কথা বলা আমার মনে হয় খুব অদায়িত্বশীল। কেননা আপনি দেখুন, খুব সংবেদনশীল সময় আমরা পার করছি। আমরা হাসিনা শাসনের বিদায় চেয়েছি মোটা দাগে, এবং তারপরে একটি গণতান্ত্রিক নতুন বাংলাদেশ দেখতে চেয়েছি যেখানে সুন্দর রাজনীতি হবে, মানুষের অধিকার থাকবে। সেই জায়গাটিতে উনি 90% কী করে ভাগ করলেন আর 10% বাকি রয়েছে? আমার ধারণা এই প্রশ্নের উত্তর উনি দিতে পারবেন না। আর প্রধান উপদেষ্টার প্রেস বিভাগের টকশোতে এসে কথা বলা এবং সামাজিক অনুষ্ঠানগুলোতে অংশ নেওয়া, এটি আর বাইরের কোনো এক্সাম্পল আমরা অতটা দেখি না। তাকে তার নিজ দায়িত্ব পালন করতে হবে। সরকারের বয়ান কিন্তু এখনও প্রফেশনাল না, এবং ভারতের মতো একটি সুচারু বয়ান প্রস্তুতকারী দেশের বিরুদ্ধে আপনি যখন স্ট্যান্ড নেবেন, অথবা ডোনাল্ড ট্রাম্প আসার পরে আপনার যে গুরুদায়িত্ব তৈরি হবে, আমার ধারণা প্রধান উপদেষ্টার প্রেস অফিসকে আরও যোগ্য, দক্ষ এবং তার ইন্টারন্যাশনাল কনসালটেন্টদেরকেও হায়ার করতে হতে পারে। এবং দেশের ভেতরে আরও অনেক মানুষ আছে যারা যোগাযোগে অত্যন্ত অভিজ্ঞ। শুধু সাংবাদিক হলে সে যোগাযোগে ভালো, এটি কিন্তু ঠিক না, এটি সাংবাদিকরা মনে করে। আমরা অনেক সম্পাদককেও এই মায়োপিয়াতে ভুগতে দেখি যে তারা যোগাযোগে ভালো। তাহলে বিবিসি কেন অ্যাড এজেন্সি বা পিআর এজেন্সি নেয়? বিবিসিতে নিশ্চয়ই কিছু ভালো সাংবাদিক আছে। তার মানে হচ্ছে যে আমাদের এই কাজটা দেখুন, এই সরকারটির ভিত্তি কিন্তু মানুষের ইচ্ছা, সরকারটির ভিত্তি হচ্ছে মানুষের আস্থা। সেই জায়গাতে কমেন্ট করে নড়বড়ে করা মানে কিন্তু সরকার নড়বড়ে। বিএনপি বা আওয়ামী লীগের মতো সরকারের কিন্তু আপনার দেশের প্রান্ত জুড়ে আপনার ভিত্তি আছে, এই সরকারের কিন্তু সেটা নাই। এখন আমরা যদি দেখি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তে সরকার তার দিক নির্দেশনা হারাচ্ছে কিনা। মতিবে আমি আপনাকে বলি, 5ই অগাস্টের পরে আমার প্রথম এবং একমাত্র চাওয়া কি? বিচার করা। এই যে গণহত্যা যারা করেছে, যারা 16 বছর আমাদেরকে গুম খুন করেছে, বিনা বিচারে হত্যা করেছে, তাদেরকে চিহ্নিত করে বিচার করা। আপনি যদি সেখানে তাকান, 10% সফলতাও নাই, 5%ও আমি বলতে পারবো না বিচারের। শেখ পরিবার হাওয়া হয়ে গেছে, শেখ হাসিনার সমস্ত ক্লোজ সহযোগীরা হাওয়া হয়ে গেছে, তাদের দোসররা বাজারে ফেরত আসছে, কেউ সংস্কৃতি অঙ্গনে ফেরত আসছে, কেউ মিডিয়াতে ফেরত আসছে, কেউ অন্যান্য জায়গায় ফেরত আসছে। আপনি বিচার প্রক্রিয়া আগাতে পারেননি। দেখুন, আমাদের প্রত্যেকের একটা অদ্ভুত নেশা পেয়ে গেছে, সেটি হচ্ছে ব্রেকিং নিউজ তৈরি করার, টেলিভিশনের সামনে আসার এবং সেই টেলিভিশন ক্যামেরাকে জড়ো করে কথা বলার। কোনো ভালো সরকার এগুলো করে না। মিডিয়ার ব্যাপার নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাইব। মনির হায়দার, আপনার যেটা আপনি বলছিলেন কিংস পার্টি নিয়ে আপনার অসমাপ্ত। জি, মানে আমি তখন বলতে ভুলে গিয়েছিলাম। দেখুন, কিংস পার্টি কথাটা আমাদের রাষ্ট্রের সমাজে প্রথম আমরা শুনি সো-কল্ড 111 সরকারের সময়। এটা তার আগে আমরা ওইভাবে আসিনি। কেন এসেছিল? যে আমাদের মনে আছে যে ফেরদৌস আহমেদ কোরেশি, জেনারেল ইব্রাহিমের কল্যাণ পার্টি, এই পার্টিগুলো তখন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সরাসরি তত্ত্বাবধানে তৈরি হয়েছিল। কেন তৈরি হয়েছিল, এরা কি লক্ষ্য অর্জন করেছে জানি না, এটা সবসময় আমার কাছে একটা পাগলামি বলেই মনে হয়েছে, কিন্তু এইটা করেছে এবং এরা কিংস পার্টি হিসেবে চিহ্নিত হয়েছিল। অতীতে ধরুন বিএনপি এবং জাতীয় পার্টির জন্ম কিন্তু ক্ষমতাসীনরা দিয়েছিল, কিন্তু সেটাকে কিংস পার্টি বিবেচনা করা হয়নি। সেই পটভূমিগুলোটা কিন্তু ভিন্নতর ছিল। বিশেষ করে বিএনপির জন্মকাল, তখন দেশ রাজনীতি শূন্য ছিল। জিয়াউর রহমান নিজে মাল্টি পার্টি ডেমোক্রেসি চালু করেছিলেন, আওয়ামী লীগকে পুনর্জন্ম দিয়েছিলেন, এবং তিনি এমনকি ইনক্লুসিভ দেশ বা ব্যবস্থা কায়েম করার ওনার যে কনসেপ্ট, সেইখান থেকে তিনি জামাতে ইসলামের মতো দলকেও সুযোগ দিয়েছিলেন। তিনি স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী, ওনার সরকার তো মুক্তিযোদ্ধাদের সরকার ছিল, উনি নিজে মুক্তিযুদ্ধের ঘোষক, স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, মুক্তিযোদ্ধারাই সেই সরকারের প্রাধান্য ছিল। কিন্তু হয়তো তিনি ইনক্লুসিভ সরকার করবার জন্য স্বাধীনতার বিপক্ষের কিছু কিছু লোককেও সরকারে নিয়েছিলেন। এটা ছিল তার যে 3টা মূল থিম, তার একটা যে ইনক্লুসিভ সরকার, ইনক্লুসিভ রাষ্ট্র। আমি এই কথাটা এই জন্য বলছি যে সেটা সময়ের মানে ডিমান্ড অনুযায়ী সরকারের থেকেই পার্টির জন্ম হয়েছিল। আজকের দিনে যে সিচুয়েশন, যে ছাত্ররা এই সরকারের অংশ,
প্রধান উপদেষ্টা বলছেন ছাত্ররা নিয়োগকর্তা, এটা লম্বা ডিবেট বা আলোচনার বিষয়। ছাত্ররা এই সরকারের অংশ এবং তারা একটা পলিটিক্যাল পার্টি করতে যাচ্ছে। এইটাকে আমরা সরাসরি কিংস পার্টি বলবো কিনা আমি জানি না, কারণ এটা 111-এর মতো কনসেপ্ট না। 111 কিংস পার্টি যারা করেছে কেউ সরকারে ছিল না, সরকারের আনুকূল্যে তারা কিছু ব্যক্তি বিশেষ করেছে। আমি মনে করি এই যে আজকে কিংস পার্টি কথাটা উঠছে এবং তারা ক্ষমতায় থেকে দল করছে, এটা নিয়ে যে বিতর্কটার সূত্রপাত হচ্ছে, এটার প্রধান কারণ 5ই আগস্টের পরে 8ই আগস্ট আমাদের যে সরকার গঠিত হয়েছে, এখানে 71 বা 72-এর ভুলের পুনরাবৃত্তির কারণে এই জিনিসটা হচ্ছে। এটা আমি আগেও বলেছি, কেউ কেউ হয়তো বলবেন যে রিপিটেশন, কিন্তু আবার যেহেতু আর প্রসঙ্গটা এসছে আমি বলি যে 72 সালে আমাদের ভুল কেন হয়েছে, কোথায় হয়েছিল, কি কারণে আমাদের এত বড় স্বাধীনতা, আমাদের এত বড় অর্জন বিপথে চলে গিয়েছিল। সেটা ছিল যে 72 সালে আওয়ামী লীগ যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল তারা একটা সরকার গঠন করেছিল কেবলমাত্র আওয়ামী লীগের। আচ্ছা, মুক্তিযুদ্ধটা কেবলমাত্র আওয়ামী লীগের ছিল না, আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছিল। আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছিল, কিন্তু যারা আওয়ামী লীগে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল তারা কিন্তু সেই সরকারে কোণঠাসা ছিল। শেখ মুজিবুর রহমানের পরিবার, তার ভাগনা, আত্মীয় স্বজন কেন্দ্রিক যে চক্র, সেই চক্রের প্রাধান্যের ভিত্তিতে আওয়ামী লীগের একটা সরকার তৈরি হয়েছিল, যেখানে দরকার ছিল একটা জাতীয় সরকার গঠন করা। মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছিল সবার প্রতিনিধিত্ব নিয়ে একটা ব্যাপক ভিত্তিক জাতীয় সরকার করা, যাতে 5-7 বছরের জন্য কোনো বিতর্ক বিরোধ এগুলো তৈরি না হয়, এটা দরকার ছিল, সেটা করা হয়নি। এবার এসে একই ভুলের পুনরাবৃত্তি হয়েছে। পার্থক্যটা শুধু এখানে, তখন যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল তারা একটা রাজনৈতিক দল ছিল। 24-এ এসে এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তারা একটা অসংগঠিত ছাত্র সমাজ, রাজনৈতিক দল যারা, তারা বিহাইন্ডে চলে গেছে। তো ভালো কথা, এইটুকু মানে পার্থক্য থাকলেও যেটা করা যেত যে একটা জাতীয় সরকার গঠন করা, যারা অভ্যুত্থানের ছিল, নেতৃত্ব দিয়েছে তারা, যারা অভ্যুত্থানে ছিল, যারা 16 বছর ধরে একটা মানে অভ্যুত্থানের পটভূমি তৈরি করেছে, যাদের অনেক ত্যাগ তিতিক্ষা আছে, সবাইকে নিয়ে, এমনকি অরাজনৈতিক শক্তিকেও ইনক্লুড করা দরকার। আমি যতটুকু শুনেছি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই প্রস্তাবটাই দিয়েছিলেন না, এই প্রস্তাব রাজনীতিবিদরা তখন এটা অ্যাকসেপ্ট করেন। এ সম্পর্কে আমার যেটুকু তথ্য আছে মানে আনঅফিশিয়াল, আমি আপনার সঙ্গে শেয়ার করি, যেহেতু আপনি প্রসঙ্গটা তুলেছেন। আমার সঙ্গে ওই বৈঠকে উপস্থিত ছিলেন এরকম দায়িত্বশীল একাধিক রাজনীতিক আমাকে নিশ্চিত করেছেন যে সেখানে জাতীয় পার্টির 3 জন প্রতিনিধি ছিল, জিএম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ এবং চুন্নু, মুজিবুল হক চুন্নু। তো তারা উপস্থিত ছিলেন, ওইখানেই সেনাপ্রধান এই প্রস্তাবটা করেছেন যে সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার করা যায় কিনা। তো সেখানে বড় দল বিএনপি নেতৃবৃন্দ চিন্তা করেছেন, তাহলে উনি সবাইকে নিয়ে বলতে কি বোঝাচ্ছেন, জাতীয় পার্টিও তো এখানে আছে, এদেরকেও নিয়ে, এমনকি আওয়ামী লীগকেও নিয়ে। তো ওনারা কনফিউজড হয়ে গেলেন। ওনারা বিষয়টা নিয়ে ওনাদের শীর্ষ নেতার সঙ্গে কথা বলেছেন। শীর্ষ নেতা বলেছেন যে যেহেতু এটা অস্পষ্ট আর আমাদের এখন প্রধান দাবি হবে একটা নির্বাচন চাওয়া, সুতরাং আমরা এসবে একমত হব না, এরকম প্রস্তাব এসছে। সেনাপ্রধান প্রস্তাব দিয়েছেন কি দেননি এটা আসলে মুখ্য না। বিপ্লব বা অভ্যুত্থানের নেতৃত্ব যারা দিয়েছে, সরকার গঠনে যারা নেতৃত্বের ভূমিকা পালন করেছে বা অনুঘটকের ভূমিকা পালন করেছে, এই কাজটা তারা করতে পারতেন। কারণ 5 এবং 6 আগস্ট সেনাপ্রধান বা তার একটা ভূমিকা ছিল। পরবর্তীতে সরকার গঠনের ক্ষেত্রে কাদেরকে রাখা হবে কাদেরকে রাখা হবে না, আমার মধ্যে যথেষ্ট সন্দেহ আছে যে এখানে সেনাপ্রধানের কোনো ভূমিকা আছে কিনা। কারণ আমরা যাদেরকে দেখি ক্যাবিনেটে, এটা সেনাপ্রধানের চয়েস হয়তো 1-2 জন থাকতে পারে, সামগ্রিকভাবে এটা সেনাপ্রধানের চয়েস হতে পারে না। আমার কথা হলো এই জায়গাটায় ভুলটা হয়েছে, এবং ছাত্ররা বা তাদের পেছনে যারা আছে তাদের এই পরামর্শ বা কনসেপ্টটা নিয়ে এগিয়ে আসা উচিত ছিল যে যাতে কোনো বিতর্ক না হয়, আমরা সবাইকে নিয়ে করি। যদি আপনি সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার করতেন এবং সেখানে ছাত্রদের 5-7-10 জন মন্ত্রীও যদি থাকতো, ওই অবস্থায় তারা যদি নতুন রাজনৈতিক শক্তি গঠন করতো, এটা নিয়ে কেউ আপত্তি করার সুযোগ থাকতো না। কিন্তু সেই ভুলের পুনরাবৃত্তি হয়েছে। আমি মনে করি এই পুনরাবৃত্তি সংশোধনের এখনো সময় আছে। আশরাফ কায়সার বলেছিলেন যে তার শব্দটা ছিল যে হয়তো হতাশ হতে বেশি দিন লাগবে না। আমি একমত, কিন্তু বেশি দিন লাগবে না বলে আমি এখনই হতাশা প্রকাশ করব না। আমি ওই পর্যন্ত অপেক্ষা করব, যেখানে গিয়ে হতাশা চূড়ান্তভাবে এসে যাবে। আগে ভাগে হতাশা প্রকাশ করলে আমাকে এখানে থামতে হবে। প্রসঙ্গটা একটু পাল্টাই। রাজনীতি অনেক হয়েছে, আপনারা দুজনেই মিডিয়ার লোক, আপনারা মিডিয়া নিয়ে চিন্তা করেন, মিডিয়া কোন পথে আসলে? আচ্ছা, প্রথমত বলি আমি হতাশ না, এবং 16 বছরেও হতাশ হইনি, এবং আগামী 16 বছরেও হব না। কিন্তু নাটকীয়তার যে পর্বে আছি সেই ব্যাপারে মন্তব্য করছি।
এবং আমি আবারও বলি, অতীতের যে কিংস পার্টির উদাহরণ আপনি দেখেছেন, তার থেকে খারাপ হচ্ছে কিংস পার্টিটি। কেন বলি, অতীতে যারা ফেরদৌস কুরেশি অথবা জেনারেল ইব্রাহিম, তারা সরকারে ছিল না। এখানে 3 জন প্রতিনিধি সরকারে আছেন। সরকার থেকে তারা যদি ইমিডিয়েটলি না বের হন এবং তারপরে যদি তারা পলিটিক্যাল পার্টি করেন, আমরা ফেরদৌস কুরেশির সরকার কিংবা জাতীয় পার্টি আওয়ামী লীগের যে যৌথ সরকার, তার থেকেও খারাপ দেখব বৈষম্য বিরোধীদের রাজনৈতিক দলকে। এ কথা মানে আজকে পুনরাবৃত্তি করে যাচ্ছি। দেখুন, কোনো দল করি না, কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকও না। কাজে সত্যি কথা বলতে হবে, মানুষকে আপনি যে আশা দিয়ে 5ই আগস্ট ঘটিয়েছেন, ইমোশনকে জাগিয়ে তুলে, এখন যদি আপনি আখের গোছাতে ব্যস্ত হন, সেটি রাজনৈতিক হোক আর অর্থনৈতিক হোক, সেটিও কিন্তু ইতিহাস বিচার করবে আপনাকে কিভাবে দেখবে। আমাদের এখনও এই সরকার, আমাদের সরকার, দুর্বলতা আছে, ছাত্রদের প্রতিও দুর্বলতা আছে, কিন্তু তাকে যেন রাইট ডিরেকশনে নেওয়া যায়, এই জন্য কথাগুলো বলছি, হতাশ হওয়ার জন্য বলছি না। আমি যদি একটু মিডিয়ার দিকে আপনাকে তাকাই, দেখুন মিডিয়া এই গত 16 বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইন্ডাস্ট্রি হয়েছে। কেননা মিডিয়ার আপনি দেখেন যে একজন সম্পাদকের 350 কোটি টাকা লেনদেন, একজন সাংবাদিকের 134 কোটি টাকা লেনদেন অ্যাকাউন্টে, এবং যেই সাংবাদিকের 134 কোটি, তার স্বামী এমন কোনো ব্যবসা করতে পারেননি। আমরা এই শহরেই ছিলাম, একসাথেই ছিলাম। 134 কোটি টাকা তার স্বামীর অ্যাকাউন্টে যাওয়ারও কোনো কারণ নেই। কাজেই আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে পেশাদারিত্ব হারানো, নৈতিকতা হারানো, দুর্নীতিগ্রস্ত একটি মিডিয়া। এবং এই দুর্নীতিতে কিন্তু মতি ভাই মালিক যুক্ত, সম্পাদক যুক্ত এবং কর্মীরা যুক্ত। আমরা এমন একটি বয়ান দেখতে পেলাম মিডিয়াতে, যখন একটি টকশো হতো, গোল টেবিল বলে মোজাম্মেল বাবু করতেন, 187টি পর্ব হয়েছে, আমি প্রত্যেকটা পর্ব দেখেছি। শেষ করতেন এইভাবে। আপনি অংশ নিয়েছিলেন? না, আমি কখনো যাইনি, আমাকে ডাকেও নি, আর আমি ডাকলেও যেতাম না। কেননা ওই চ্যানেলটি আওয়ামী লীগের চেয়ে সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতিগুলো যারা করেছেন তাদের মধ্যে একটি। সেখানে জুলহাস বলে একটি ছেলে আছে, সে স্ক্রিপ্ট লিখেছে যে বাংলাদেশের অসুখ বড় মাপে কি কি। একটি অসুখ হচ্ছে 1991 সালে কেন বিএনপি পাওয়ারে আসলো। এখন যেমন ডাক্তার, অসুখ বললেই তো হবে না, আপনাকে তো ওষুধ দিতে হবে। তারপরে তারা ওষুধ দিয়েছেন যে 91 সালে কি কারচুপি করে আইএসআই এর সহযোগিতায় বিএনপি কি করে পাওয়ারে এলো। বাংলাদেশের অসুখ, আওয়ামী লীগের প্রতিপক্ষ একটি রাজনৈতিক শক্তি কিভাবে দাঁড়ালো। একটি চ্যানেলের কি কাজ অসুখ নির্ধারণ করা? আমাদের কি মানে দর্শকদের বা পাঠকদেরকে রাজনীতির মতে চ্যানেলাইজ করা কি আমাদের দায়িত্ব? সেই 187টি পর্বের শেষ হতো এইভাবে, যতদিন শেখ হাসিনা আছেন এ বিষয়ে আমাদের কথা বলে কোনো চিন্তা করার কারণ নাই, উনি দেখবেন। চলেন আমরা এখন মধ্যাহ্নভোজে চলে যাই। এই হচ্ছে সাংবাদিকতা। আমরা তো শুধু গণভবনটা দেখেছি, কিন্তু তার যে এই যে বাংলাদেশের অসুখ, এই যে গোল টেবিল, তার মানে হচ্ছে তারা একটি বয়ান তৈরি করতে চেয়েছিল যে এই শাসনটি হচ্ছে পৃথিবীর সেরা শাসন। এবং আপনি দেখেন পেশাদারিত্বের কতটা জলাঞ্জলি হলে একটি গণমাধ্যম, এবং তারা আসলে গণমাধ্যম হিসাবে নিজেকে বলতে পারেন কি না, আমি এই প্রশ্নও রেখে যাচ্ছি। গণমাধ্যম আপনি নিজেকে বলতে পারেন না যদি না আপনি জনগণের মতের প্রতিফলন ঘটান। দেখুন, এরা যে কেউ যে কোনো কিছু করার অধিকার রাখতেন অনৈতিকভাবে করা ছাড়া, তাহলে পথটি ছেড়ে দিতে হতো, সাংবাদিকতা ছেড়ে দিতে হতো, গণমাধ্যমের পরিচয় দেওয়া যেত না। এখন একজন পলাতক সম্পাদক নিউ ইয়র্কে বলেছেন, যিনি উচ্চমানের দালাল ছিলেন, তিনি বলেছেন যখন দেশে গণতন্ত্র থাকে না তখন সংবাদপত্রের কি করার থাকে। উনি গণতন্ত্র হরণের অন্যতম সহযোগী। ওই সম্পাদক বিএনপির আমলে নিজেকে বিএনপির লোক বলে পরিচয় দিতেন। পুরো 17 বছর তারা আওয়ামী লীগের লোক, এবং তিনি নমিনেশনও চেয়েছিলেন কুমিল্লা থেকে। তার স্ত্রী এমপি হয়েছিলেন সংরক্ষিত কোটায়। এরকম অনৈতিক লোককে যখন আমরা প্রতিষ্ঠানের সম্পাদক হিসাবে দেখি, সেই গণমাধ্যম থেকে আপনি কি আশা করবেন? তাহলে আমাদের এখন যেটা জরুরি সেটা হচ্ছে যে দেখুন, গণমাধ্যমকে আমি কিন্তু কোনো নীতিমালার ভিতরে আনতে হবে, অনুমতি নিতে হবে, আমি মনে করি গণমাধ্যম উন্মুক্ত হওয়া উচিত। এটি মানুষের পয়সায় চলবে, টিভির লাইসেন্স উন্মুক্ত হওয়া উচিত। মনির হায়দার কিংবা আমিও যেন লাইসেন্স নিয়ে বাজারে আসতে পারি, আমার যদি সেই দক্ষতা এবং সামর্থ্য থাকে। যখন বিএনপির আমলে লাইসেন্স নিই আমরা জানি আমাদের কি করতে হবে, আওয়ামী লীগ আমলের লাইসেন্স নিলে কি করতে হবে। আমরা যখন নতুন রাজনীতির কথা বলছি সেখানে কিন্তু এই বিএনপি আওয়ামী লীগের লাইসেন্স চলবে না। দেখুন, আমরা অনেকক্ষণ বৈষম্য বিরোধীদের নিয়ে কথা বললাম, এবার বিএনপির ব্যাপারে বলি। এই দলটিকে কিন্তু আপনার পুরোপুরি সংস্কারের দিকে যেতে হবে। তিনি যে ভোটে আসছেন, আমরা সবাই সরকারকে চাপ দিচ্ছি নির্বাচন করতে হবে, কিন্তু আমাদের যার যার সংস্কারের দায়িত্ব সেটিতে আমরা কতটুকু, তার ভেতরে দলীয় গণতন্ত্র থাকছে কিনা, তিনি কাদেরকে নমিনেশন দিবেন। আমরা যদি আজকে বাজারে বিএনপির লোকদের তৎপরতা দেখি, তাদের অনেকেই কিন্তু চিহ্নিত অপরাধী টাইপের লোক। তাদেরকে যদি আপনি নির্বাচনে পান, তাদেরকে যদি অপরাজনীতির
অংশীজন হিসাবে আপনি নির্বাচনে বা সরকারকে দেখেন, সেই রাজনীতি তো আমাদের ভালো রাজনীতি দিবে না। কাজেই দেখুন, গণমাধ্যমের একটা বড় দায়িত্ব হচ্ছে, যেমনটি আজকে আমরা কথা বলছি, এইভাবে সতর্ক করা, চিহ্নিত করা, আতঙ্কিত হওয়া, আশঙ্কিত হওয়া, কিছুটা হতাশ হওয়া, কিন্তু আশাবাদী হওয়া, যে কোন জায়গা থেকে আপনি চ্যানেলাইজ করবেন। দেখুন, আমরা একজন প্রান্তিক মানুষের বাংলাদেশের প্রতি তার স্বপ্ন কি সেটি আত্মস্থ করার চেষ্টা করি এবং সেটি এসে বলার চেষ্টা করি। অনেক ধন্যবাদ। মনির হায়দার, আপনার হাতে 4 মিনিট সময় আছে এবং এর মধ্যে দিয়ে শেষ করব। আমি প্রথমে আগের আলোচনার একটা ছোট্ট মানে সম্পূরক বলে রাখি যে জাতীয় সরকারে বিএনপি থাকা না থাকা নিয়ে আমি একটা মন্তব্য করেছিলাম। আমি জানার চেষ্টা করেছিলাম যে পরবর্তীতে বিএনপিকে আর কোনো অফার বা প্রস্তাব দেওয়া হয়েছিল না সরকারে আসার জন্য। এরকম একটা কানাঘুষা আছে যে বিএনপিকে বলা হয়েছে, বিএনপি আসেনি। আবার কেউ কেউ বলছেন এখন তো আর বিএনপি আসবে না। জেনুইনলি বিএনপি এখন হঠাৎ বললে আর এই সরকারে কেন আসবে, এটা আসার স্বাভাবিক কোনো অবস্থা নেই। আর বিগিনিংয়ে যারা এই সরকার গঠনের ভূমিকা রেখেছেন তাদের তরফ থেকে বিএনপিকে কোনো অফার বা প্রস্তাব দেওয়া হয়েছে এটা আমি খুঁজে পাইনি। আমি জেনুইনলি চেষ্টা করেছিলাম সেই ধরনের লোকদের সঙ্গে কথা বলার। শেষের অংশটুকুই সত্য, হ্যাঁ, এটা আমি পেয়েছিলাম। সুতরাং এখানে বিএনপিকে মানে খামাখা ব্লেম করে লাভ নেই। আর মিডিয়ার দুর্বৃত্তায়ন নিয়ে কথা বলেছেন আশরাফ ভাই। আমরা জানি, আমরা সবাই মানি এবং স্বীকার করি যে বাংলাদেশে একটা মাফিয়া তন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। সেই মাফিয়াতন্ত্র কেবলমাত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে, এটার হেডকোয়ার্টার এবং শুধু এই জায়গায় এটা, কিংবা শুধুমাত্র সচিবালয়ের মধ্যে এটার ডালপালা, ব্যাপারটা তো এমন না। এই রাষ্ট্রের সকল অঙ্গ প্রত্যঙ্গে, সরকারি বেসরকারি সকল জায়গায় এই মাফিয়াতন্ত্রের ডালপালা বিস্তৃত হয়েছিল। বাংলাদেশে যে মিডিয়া 16 বছর ছিল, যেটাকে আমরা মিডিয়া বলতাম, সেটা এই মাফিয়াতন্ত্রেরই একটা অবিচ্ছেদ্য অঙ্গ ছিল। সেই মিডিয়া মাফিয়াতন্ত্র কিভাবে এসছে? প্রথমত মিডিয়ার উদ্যোক্তা বা মালিক পক্ষ, তারা কারা? তারপরে সেখানে কাদেরকে প্লেস করা হয়েছিল পরিচালক হিসেবে চালানোর জন্য দায়িত্ব দিয়ে? আমরা জানি শত শত সাংবাদিক বেকার হয়েছিল এই গত 16 বছর। কিভাবে তারা চলেছে, আমাদের সেই সহকর্মীরা কত মানবেতর জীবন যাপন করেছে, ব্যক্তিগতভাবে অনেকের কাহিনী জানি। তো এটা হয়েছিল যে তারা মানে ওই মাফিয়াতন্ত্রের অংশ হবে না, কিংবা তাদেরকে বিশ্বাস করা যাবে না। এই জন্য কেউ কেউ হাতে গোনা কিছু মানুষ রূপ বদলে কিন্তু আবার মিশেছিলেন, এটা আশরাফ ভাইও জানেন, কিন্তু 99% হয়তো সেটা পারেননি। তো এখন এই যে মাফিয়াতন্ত্র, যেটাকে পতন ঘটানো হয়েছে বলে বলা হচ্ছে, মাফিয়াতন্ত্র পালিয়ে গেছে, সেটার কর্ণধারেরা সব কি পালিয়ে গেছে? সব কি পতন ঘটেছে? না, রিয়ালিটি হচ্ছে যে 5ই আগস্টের পরে মানে এই গণমাধ্যমের মাফিয়াতন্ত্রের যারা মানে কর্ণধার, তারা সহ অর্থনৈতিক দুর্বৃত্তরা, লুটেরা সকলেই কিন্তু গর্তে ঢুকে গিয়েছিল। তারা আতঙ্কিত হয়ে পড়েছিল। তাদের অপরাধের বিবেচনায় তাদের কারো বাঁচার কথা না। সঙ্গত কারণে কেউ দেশ ছেড়েছে, কেউ গর্তে লুকিয়েছে। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আশরাফ ভাই একটু আগে বললেন যে একটা বিয়ের অনুষ্ঠানে দেখেছেন যে তারা সব বেরিয়ে আসছে। উনি বিচারের কথা বলেছেন যে আমাদের প্রধান চাওয়া হচ্ছে বিচার। এই সরকারের সমালোচনার জায়গাটা আমি সেটাই বলবো, বিচার একদিনে হবে না। বিচারের জন্য ব্যাপক ব্যবস্থা করতে হবে, কারণ এই অপরাধের সংখ্যা, অপরাধের পরিধি এত ব্যাপক যে কেবলমাত্র একটা ট্রাইব্যুনাল করে শুধুমাত্র জুলাই আর আগস্ট মাসের এই কয়েকদিনের হত্যাকাণ্ডের বিচার, ব্যাপারটা তো এখানে না। এটা 16 বছর ধরে হয়েছে। অর্থনৈতিক দুর্বৃত্তায়ন, খুন খারাপি, গণহত্যা, আমরা বলছি জুলাই আগস্টকে, বাকিগুলাকে গণহত্যা না বললেও 16 বছরে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ইউনিভার্সিটি হল থেকে ধরে নিয়ে গিয়ে, বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে পায়ে গুলি করে, কিংবা ক্রসফায়ারের নাটক সাজিয়ে পিছন থেকে গুলি করে, এগুলা সবই তো মানবতা বিরোধী অপরাধ। আমরা গণহত্যা হয়তো বলবো না, কিন্তু একই ধরনের অপরাধ এগুলো, ক্ষমতায় টিকে থাকবার জন্যই তারা করেছে। তো এই অপরাধের ব্যাপকতার তুলনায় বিচারের উদ্যোগ আয়োজন খুবই সীমিত। এটা অপরাধীরা বুঝে গেছে বাই দিস টাইমে, 5 মাসে বুঝে গেছে বলেই এই সমস্ত অপরাধীরা ক্রমশ সামনে বেরিয়ে আসছে। আমি স্পেশালি মিডিয়ার কথা যদি বলি, মিডিয়াতে তারা শুধুমাত্র কিছু লোকজনকে নিয়ে, ওই যে বললেন নিউ ইয়র্কে কোন সম্পাদক বলেছে, তার জায়গায় আরেকজনকে বসিয়ে দিয়ে চামড়া রক্ষা করা। হ্যাঁ, তিনি লোক হায়ার করছেন একজনকে নিয়ে গিয়ে, এটা আমাদের ভাই ব্রাদাররা শুনলে মন খারাপ করবে, এটা একটা মডেল হিসাবে আমি বলতেছি। বিভিন্ন জায়গায় এই কাজটা হচ্ছে। তো এই কাজটা হচ্ছে, আপনি দুর্বৃত্তের পুরো কাঠামো রেখে দিচ্ছেন, মালিকানা বহাল থাকছে, শুধুমাত্র আপনি একটু ফেসে একটু প্রলেপ দিয়ে দিচ্ছেন, আমরা মেকআপ করি না, এরকম করে দিচ্ছেন। সেইটাকে অ্যাড্রেস করার কোনো মেকানিজম বের করা হয়নি বা হচ্ছে না। শুধু মিডিয়ায় না, সকল জায়গায় এই ক্রিমিনালরা, এই অপরাধী দুর্বৃত্তরা
তারা ঠিক এভাবেই এখন জাস্ট ঘাপটি মেরে থাকছে, সুযোগ পেলেই মাঝে মাঝে মুখ বের করে একটু দেখাচ্ছে, আবার মুখ ঢুকিয়ে নিচ্ছে। আমরা এরকম একটা বোমার উপরে বসে আছি। এরপর আর বলার কিছু নাই, কী বলবো, বোমার উপরে বসলে যে কোনো সময় বোমাটা ফেটে যেতে পারে। তো মনির হায়দার, অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। মিডিয়া নিয়ে অনেক বেশি আলোচনা করা উচিত ছিল, যে আপনি ঠিকই বলছেন যে মিডিয়ার যা অবস্থা এখন, এই পরিস্থিতিতে আগামী দিনে মিডিয়ার অস্তিত্ব থাকবে কিনা আমি সন্দিহান। এখন চরিত্র অলরেডি পাল্টে গেছে নিশ্চিতভাবেই। এবং মতি ভাই, আমি মিডিয়ার ভূমিকা নিয়েও আপনাকে বলবো। এখন এই গত 5 মাসে, যেমন সেদিন একটা মিডিয়াতে দেখলাম যে বিএনপি নেতার হোটেলে খেয়ে 10 জন অসুস্থ। আমি এক লাইন তার সঙ্গে বলি, এই যে মিডিয়ার মালিকরা, এরা তো কেবল মিডিয়ার মালিক না, এরা অনেক রকম বৈধ অবৈধ ব্যবসার মালিক, সম্পদের মালিক। তারা এখন যেটা করছেন যে তারা সমঝোতা, গোপন যোগাযোগের মধ্য দিয়ে, অনেককে পৃষ্ঠপোষকতা দেওয়ার মধ্য দিয়ে তারা অনেকের পৃষ্ঠপোষক হয়ে উঠছেন, প্রকাশ্যে কিংবা গোপনে। কিন্তু আগামী দিনের জন্য মতি ভাই, আমাদের একটি সত্যি পেশাদারি মিডিয়া দরকার। এই জন্য কথাগুলো জোর দিয়ে বলছি যে এই কালচার থেকে বের হয়ে আমাদের যদি পেশাদারি মিডিয়াটা দাঁড় না করতে পারি, আগামী দিনে, আপনি কিন্তু মনির হায়দার যেমনটি বলেছে, আমি একমত, টাইম বোমার উপরে বসে আছি। কখন কোন বোমাটি বিস্ফোরিত হবে আমরা কিন্তু জানি না। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ স্যার, মনির হায়দার, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।